অঙ্কিত ছিল আমার শৈশবের খুব ঘনিষ্ঠ বন্ধু। আমাদের বন্ধুত্বের বয়স প্রায় 10 বছর। এই দীর্ঘ সময় ধরে আমরা একে অপরকে খুব ভালোভাবে চিনি। আমরা একসাথে স্কুলে গিয়েছি, খেলাধুলা করেছি, অনেক আনন্দ ঘন মুহূর্ত ভাগ করে নিয়েছি। এই দীর্ঘ বন্ধুত্বে আমি তাকে বহুবার আমার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছি। বিশেষ করে যখন মা বাবা বাড়িতে থাকতেন না, আমি তাকে ডেকে আনতাম, একসাথে সময় কাটাতাম, গল্প করতাম, খুনসুটিতে মেতে উঠতাম। কিন্তু এতদিনে একটা বিষয় আমার মনে গভীরভাবে নাড়া দিয়েছে। এই পুরো 10 বছরে অঙ্কিত একবারের জন্যও আমাকে তার বাড়িতে ডাকেনি, কখনো না। তাই সেদিন সন্ধ্যায় যখন ওর ফোনটা এলো, আমি একটু চমকেই গিয়েছিলাম। কী রে রাহুল, আজ রাতে আমার বাড়ি চলে আয়, বাবা মা বাইরে যাচ্ছেন, সারা রাত থাকবো না। ওর গলার স্বরে উত্তেজনা ছিল, কিন্তু আমার মনে একটা খটকা লাগলো। 10 বছরে যা হয়নি তা আজ হঠাৎ। আমি হাসতে হাসতে বললাম, কি ব্যাপার বলতো, সূর্য আজ কোন দিকে উঠেছে? তোর বাড়ির ঠিকানা তো আমি প্রায় ভুলেই গেছি। ওদিক থেকে অঙ্কিত হেসে বলল, আরে ধুর, তেমন কিছু না। ভাবলাম আজ রাতে দুজন মিলে হরর মুভি দেখব, আড্ডা মারব। তবে আমার বাড়িটা একটু পুরনো আর ছোট, তোর ভালো লাগবে কি না কে জানে। ছোট? ওটা কথার কথা ছিল। শহরের একেবারে শেষ প্রান্তে বিশাল এক পুরনো ধাঁচের বাড়ি ছিল ওদের। নির্জন জায়গায় একা দাঁড়িয়ে থাকা বাড়িটাকে দেখলে মনে হতো যেন গোটা শহরটাই এই বাড়িটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। পুরনো সাদা রঙের দেয়ালের উপর বড় বড় গাছের ছায়া এমনভাবে পড়ত যেন ওরা কোনো প্রাচীন প্রহরী বাড়িটাকে যুগ যুগ ধরে পাহারা দিয়ে চলেছে। যখন পৌঁছলাম তখন প্রায় সন্ধ্যা 7টা। অঙ্কিতের বাবা মা বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। ওর মা রোগা পাতলা চেহারার একজন মহিলা, রান্নাঘরে ব্যস্ত ছিলেন, আর বাবা হলের এক কোণে চেয়ারে বসে একটা বইয়ে ডুবেছিলেন। আমি নমস্কার জানাতেই মাসিমা আমার দিকে তাকিয়ে হাসলেন, কিন্তু সেই হাসিতে একটা অদ্ভুত শীতলতা ছিল, যেন সেই হাসির পেছনে লুকিয়ে আছে একরাশ ভয়। আমি ব্যাপারটায় খুব একটা গুরুত্ব দিলাম না। সব পরিবারেরই তো কিছু না কিছু টেনশন থাকে। মাসিমা আমাদের জন্য কিছু খাবার দিয়ে গেলেন। যাওয়ার আগে দেখলাম তিনি অঙ্কিতের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু একটা বললেন। আমি আবছাভাবে দেখলাম অঙ্কিতের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। হয়তো বলেছিলেন বেশি রাত জাগিস না বা ওই জাতীয় কিছু। আমি আর মাথা ঘামালাম না। ওরা চলে যাওয়ার পর বাড়িটা কেমন যেন অস্বাভাবিক রকমের শান্ত হয়ে গেল। তাহলে এখন কি প্ল্যান? আমি জিজ্ঞেস করলাম। প্ল্যান সিম্পল, পিৎজা অর্ডার করা আছে আর নেটফ্লিক্সে স্ত্রী 2 দেখব বলে অঙ্কিত আমাকে নিয়ে ওর দোতলার ঘরে গেল। পুরো বাড়িটা যত সুন্দর করে সাজানো, ওর ঘরটা ছিল ঠিক তার উল্টো। বই, জামা কাপড়, ক্রিকেট ব্যাট সব কিছু ছড়িয়ে ছিটিয়ে একাকার। কিরে, তোর মা তোকে বকে না? কি অবস্থা করে রেখেছিস ঘরের? ও কাঁধ ঝাঁকিয়ে বলল, আরে ছাড় তো, সকালে সব ঠিক করে নেব, এখন মুভি দেখ। শহরের কোণে এই বিশাল বাড়িতে আমরা শুধু দুজন। পিৎজা, কোল্ড ড্রিঙ্কস আর ভৌতিক সিনেমার গা ছমছমে পরিবেশ। সময়টা দারুণ কাটছিল। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 10টার দিকে এগিয়ে যাচ্ছিল। সিনেমা চলতে চলতেই অঙ্কিত হঠাৎ টিভির দিকে তাকিয়ে নিচু গলায় বলল, শোন রাহুল, তোকে একটা জরুরি কথা বলতে ভুলে গেছি। ওর গলার স্বরটা কেমন যেন বদলে গিয়েছিল। আমাদের এই বাড়িতে একটা নিয়ম আছে, খুব অদ্ভুত নিয়ম। রাত 10টার পর কেউ নিজের ঘর থেকে বের হতে পারে না। ওর কথাটা আমার মাথায় ঢুকলো না। কি বলছিস এসব? মজা করছিস নাকি? না, আমি একদম মজা করছি না। ও আমার দিকে না তাকিয়েই বলল, আমাদের বাড়িতে রাত 10টার পর থেকে সূর্য ওঠা পর্যন্ত ঘর থেকে বের হওয়া একেবারে নিষেধ, যাই হয়ে যাক না কেন। ওর কথাগুলো আমার কানে পাথরের মতো এসে লাগলো। মাথা খারাপ হয়ে গেছে তোর? যদি টয়লেট পাই তাহলে কি করব? ও বলল, যা করার এখনই করে আয়। 10টার পর হলে ওই কোনায় রাখা বোতলটা ব্যবহার করতে হবে। ও ঘরের কোণে রাখা একটি খালি জলের বোতলের দিকে ইশারা করল। প্রথমে ভেবেছিলাম ও আমার সাথে মজা করছে, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। ও সিরিয়াস।
ওর চোখ দুটোতে ছিল জেনুইন ভয়। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এটা কি ধরনের পাগলামি? সত্যি করে বলতো কি হয়েছে? ও কিছু বলার আগেই নিচ থেকে গ্র্যান্ডফাদার ক্লকটার গম্ভীর ভারী শব্দ ভেসে এলো, ঠং ঠং। রাত 10টা, দ্বিতীয় ঘন্টাটা বাজার আগেই অঙ্কিত প্রায় লাফিয়ে উঠে দরজার ছিটকিনিটা লাগিয়ে দিল। অঙ্কিত, কি হচ্ছে এসব? আমাকে কিছু তো বল। আমি এবার একটু রেগেই গেলাম। ও কাঁপা কাঁপা গলায় বলল, কিছু না রে, বাবা মায়ের তৈরি একটা নিয়ম, তুই টেনশন নিস না, দরজা বন্ধ করে দিয়েছি, এখন আর কিছু হবে না। এই বলে ও এমনভাবে আবার সিনেমা দেখতে শুরু করলো যেন কিছুই হয়নি। কিন্তু আমার মন তখন আর সিনেমাই ছিল না। আমার চোখ দুটো দরজার ছিটকিনিটার দিকে আটকে ছিল। পুরো বাড়িটা নিস্তব্ধ, কিন্তু এই নীরবতাটা স্বস্তির ছিল না, ছিল ভয়ের। মনে হচ্ছিল এই নীরবতার আড়াল থেকে কেউ যেন আমাদের প্রতিটি নিঃশ্বাস শুনছে। মনে হচ্ছিল ঠিক 10টা বাজার সাথে সাথেই দরজার অপাশ থেকে কেউ এসে দাঁড়িয়েছে, আমাদের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ কিছুই হলো না। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম, হয়তো আমি বেশি ভাবছি। কিন্তু যেই আমি অঙ্কিতের সাথে কথা বলার জন্য ঘুরেছি, ঠিক তখনই নিচতলা থেকে ধপ করে একটা ভারী কিছু পড়ার শব্দ এলো। অঙ্কিত, শুনেছিস শব্দটা? আমি চমকে উঠলাম। অঙ্কিত টিভির দিকেই তাকিয়ে রইল, কোনো উত্তর দিল না। আমি ওর হাত ধরে ঝাঁকিয়ে আবার বললাম, কিরে, শুনতে পাসনি? ও ফিসফিস করে বলল, হ্যাঁ শুনেছি। ওই আওয়াজে কান দিস না, চুপচাপ টিভি দেখ। ওর কথা শেষ হতে না হতেই আবার একটা শব্দ এলো। এবার কিছু একটাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার মতো ঘষটানির আওয়াজ। আমি সাথে সাথে টিভিটা মিউট করে দিলাম। আমার রাগ এবার চরমে উঠল। এই শব্দটাও শুনেছিস নিশ্চয়ই, এবার বলবি নিচে কে আছে? ও প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, প্লিজ রাহুল, আমার কথা শোন, ওতে মন দিস না, কিছুক্ষণের মধ্যেই ও চলে যাবে। চলে যাবে? কে চলে যাবে? আমার প্রশ্নের উত্তর এলো দরজার ওপার থেকে অঙ্কিতের মায়ের গলা। অঙ্কিত, বাবা, আমি ফিরে এসেছি, দেখ তোদের জন্য কি এনেছি, দরজাটা খোল তাড়াতাড়ি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়েও পারলাম না। অঙ্কিতের দিকে তাকালাম, ও ভয়ে পাথরের মতো জমে গেছে। ওর চোখ দুটো দরজার দিকে স্থির। আবারও সেই কণ্ঠ, কিরে, দরজাটা খোল, আমি জানি তোরা ভেতরে আছিস। মাসিমার গলাটা রাতের নিস্তব্ধতায় কেমন যেন অস্বাভাবিকভাবে প্রতিধ্বনিত হচ্ছিল। ওই কণ্ঠস্বরে স্নেহ ছিল, কিন্তু তার গভীরে এমন কিছু ছিল যা মানুষের নয়। আমার বুঝতে বাকি রইল না, দরজার অপাশে যেই থাকুক সে অঙ্কিতের মা নয়। আর তখনই দরজায় টোকা পড়ার শব্দ এলো, কিন্তু সে টোকা মানুষের হাতের নয়। মনে হলো মাংসের থকথকে একটা তাল দিয়ে কেউ যেন দরজায় বাড়ি মারছে, ঠক ঠক। আমি দেখলাম দরজার নবটা ধীরে ধীরে ঘুরছে, বাইরের কেউ ভেতরে আসার চেষ্টা করছে। তোরা কি শুনতে পাচ্ছিস না? কতক্ষণ ধরে বলছি দরজাটা খোল। আগে সেই স্নেহের স্বরটা এবার হিংস্র রাগে ফেটে পড়ল। আমি ভয়ে গুটিয়ে গিয়ে ঘরের এক কোণে সরে গেলাম। আমি জানি তোরা ভিতরেই আছিস, দরজা খোল বলছি। এবার দরজায় সজোরে ধাক্কা পড়তে লাগলো, আর তার সাথে একটা চটচটে শব্দ, যেন কোনো তরল মেঝেতে পড়ছে। আমি সভয়ে দেখলাম দরজার নিচ দিয়ে গাঢ় কালচে লাল রঙের একটা তরল স্রোত ঘরের ভেতর গড়িয়ে আসছে। পচা মাংস আর স্যাঁতস্যাঁতে মাটির একটা মিশ্রিত দুর্গন্ধে আমার গা গুলিয়ে উঠল। অঙ্কিত ততক্ষণে ভয়ে কাঁপতে কাঁপতে কম্বলের নিচে ঢুকে পড়েছে। কিছুক্ষণ সব শান্ত, কোনো আওয়াজ নেই, কিন্তু আমি জানি ও যায়নি। দরজার ওপাশে জমাট বাঁধা অন্ধকারের মধ্যে ও দাঁড়িয়ে আছে। আমি ওর উপস্থিতি আমার শির দ্বারায় অনুভব করতে পারছিলাম। অঙ্কিত হয়তো জানে দরজার ওপাশে কি আছে, এটা তো ওর বাড়ি, কিন্তু আমি কিছুই জানি না। এই না জানাটা ভয়কে আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছিল। আমার মন বলছিল একবার, শুধু একবার দেখতে হবে দরজার ওপাশে কে আছে। এই ভেবে আমি পা টিপে টিপে দরজার দিকে এগোতে লাগলাম। রাহুল, করিস না এমন।
পেছন থেকে অঙ্কিতের চাপা আর্তনাদ ভেসে এলো, কিন্তু আমি ততক্ষণে মনস্থির করে ফেলেছি। দরজার কি হলে চোখ রাখলাম। প্রথমে অন্ধকার ছাড়া আর কিছুই দেখলাম না। তারপর জানালার আবছা চাঁদের আলোয় হলওয়ের ভেতরটা ধীরে ধীরে স্পষ্ট হলো। কেউ ছিল না, হয়তো চলে গেছে। আমি সরে আসতে যাব, ঠিক তখনই ওকে দেখলাম। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়েছিল। ওটা মানুষ নয়, শয়তানও নয়, ওটা ছিল বাড়িটা নিজেই। ঘরের টেবিল, চেয়ার, আলমারি, পুরনো কাপড় সব কিছু মিলেমিশে একটা লম্বা কৃষ অবয়ব তৈরি করেছে। অঙ্কিতের মা বাবার পরা জামা কাপড় ওর গায়ে জড়ানো, আর মুখের জায়গায় কিচ্ছু নেই, শুধু একটা শূন্য অন্ধকার গর্ত। আমার সারা শরীর অসাড় হয়ে গেল। আমি আমার চোখের সামনে যা দেখছি তা বিশ্বাস করতে পারছিলাম না। ঠিক তখনই একটা কণ্ঠস্বর আমার চিন্তায় বাধা দিল। আমার মায়ের গলা। রাহুল বাবা, আমি জানি তুই আমাকে দেখছিস। দেখ, তোর জন্য কত চিন্তা হচ্ছে আমার। দরজাটা খোল বাবা। আমি এক ঝটকায় ঘোর থেকে বেরিয়ে এসে পেছনে ছিটকে গেলাম। দরজায় এবার বড় বড় নখ দিয়ে আঁচারানোর শব্দ শুরু হলো। ও আমার মায়ের গলায় আমাকে অনুনয় করে চলেছে দরজা খোলার জন্য। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ও আমার চেনা পরিচিত, এমনকি মৃত আত্মীয়দের গলা নকল করে আমাকে দরজা খোলার জন্য প্রলুব্ধ করতে লাগলো। তারপর এক সময়ে সব চুপচাপ। আমি সাহস করে অঙ্কিতের কাছে গেলাম, যে তখনও কম্বলের নিচে কাঁপছিল। অঙ্কিত, ও চলে গেছে, এবার বাইরে আয় আর আমাকে সব সত্যিটা বল। অঙ্কিত ভয়ার্ত চোখে দরজার দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আমি জানি না ওটা কি। আমরা ওকে বাড়ির ভূত বলি। আমার প্রপিতামহ যখন এই জমিতে বাড়িটা বানান, তখন তিনি জানতেন না যে এই জমির আসল মালিক অন্য কেউ। প্রথম রাত থেকেই তারা এই সত্তার উপস্থিতি টের পান। নিজেদের বাঁচাতে তারা ওর সাথে একটা চুক্তি করে। অঙ্কিত থামল, একটা লম্বা শ্বাস নিল। চুক্তিটা ছিল, দিনের বেলা বাড়িটা আমাদের, কিন্তু রাত 10টার পর থেকে এই বাড়িটা ওর। সেই থেকে আমাদের পরিবারে এই নিয়ম চলে আসছে, রাত 10টার পর কেউ ঘর থেকে বের হয় না। ও বলতে লাগলো, আগে ও শুধু ভয় দেখাতো, কিন্তু ইদানিং ওর খিদে খুব বেড়ে গেছে। ওর এখন বলি দরকার, একটা মানুষের বলি। এই কথা শোনার সাথে সাথে আমার পুরো পৃথিবীটা দোলে উঠল। আমার সবচেয়ে ভালো বন্ধু, যে 10 বছরে আমাকে কোনোদিন বাড়িতে ডাকিনি, সে আজ আমাকে ডেকে এনেছে বলির পাঠা বানানোর জন্য। অঙ্কিত, আমি তোর বেস্ট ফ্রেন্ড। তুই আমার সাথে এটা কি করে করতে পারলি? আমার গলায় কান্না আর অবিশ্বাস মিলেমিশে একাকার। না রাহুল, আসলে বাবা বিশ্বাস করেন, যদি আমরা ওকে আমাদের পরিবারের বাইরের কাউকে দিই, তাহলে ও শান্ত হয়ে যাবে, আমাদের আর বিরক্ত করবেন না। ওর কথা শুনে আমি বুঝলাম ওর মা বাবা কোথাও যাননি, ওরাও এই বাড়িতেই আছেন, নিজেদের ঘরে লুকিয়ে সবটা শুনছেন। ঠিক তখনই সিঁড়ি বেয়ে ভারী পায়ে কারো উপরে উঠে আসার শব্দ হলো। খেলা শেষ, ও এবার সরাসরি আমাদের সামনে আসবে। কয়েক সেকেন্ডের মধ্যে ও আমাদের দরজার সামনে এসে দাঁড়ালো। তারপর একটা প্রচণ্ড ধাক্কা, পুরো দরজাটা কেঁপে উঠল। ও দরজা ভাঙার চেষ্টা করছে। আরেকটা ধাক্কা, আর পুরনো কাঠের দরজাটা এক ঝটকায় খুলে গেল। বাইরে দাঁড়িয়েছিল ও। এবার ওর মুখের জায়গায় ছিল নিচতলার সেই গ্র্যান্ডফাদার ক্লকটা। ঘড়ির ভেতর থেকে একটা যান্ত্রিক বিকৃত স্বর ভেসে এলো, তোমার সময় শেষ। এই বলে ও আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। অঙ্কিত ভয়ে চিৎকার করে উঠল। মৃত্যু নিশ্চিত জেনেও আমি এত সহজে হার মানতে রাজি ছিলাম না। আমি পাশে রাখা একটা ভারী টেবিল ল্যাম্প তুলে নিয়ে ওর মুখে, অর্থাৎ ঘড়িটার উপর ছুঁড়ে মারলাম। কাঁচ ভাঙার ঝনঝন শব্দে ও যন্ত্রণায় বিকট চিৎকার করে উঠল। কিছুটা সময় পেয়ে আমি জানালার দিকে তাকালাম, ওটাই একমাত্র পথ। অঙ্কিত, জানালায় লাফ দে। আমি চিৎকার করে ওর দিকে ছুটলাম, কিন্তু অঙ্কিত ততক্ষণে ভয় পেয়ে একটা আলুর বস্তার মতো পড়ে আছে। ও আমার বন্ধু, বেইমানি করলেও ওকে এভাবে ফেলে যেতে পারবো না। আমি ওর কলার ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম,
কিন্তু ও আবার আমাদের দিকে এগিয়ে আসছে। অঙ্কিত ওঠ, এই খাটটা ঠেলে ওর পথ আটকাতে হবে। হয়তো বাঁচার শেষ ইচ্ছেটাই অঙ্কিতকে শক্তি দিল। আমরা দুজন মিলে খাটটা ঠেলে ওর পথ আটকে দিলাম, কিন্তু জানালাটা জাম হয়ে গেছে, খুলছে না। অঙ্কিত হতাশ চোখে আমার দিকে তাকালো। ওর চোখে অসহায়তা। ও হার মেনে নিয়েছে। মৃত্যু যখন আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে, তখন আমার চোখ পড়ল টিভির পাশে রাখা একটা হাই পাওয়ার ফ্ল্যাশ লাইটের ওপর। শেষ চেষ্টা করতে তো ক্ষতি নেই। আমি লাফিয়ে গিয়ে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে ওর মুখে ফেললাম। আমি নিশ্চিত ছিলাম যার চোখই নেই তার আলোতে কি হবে, কিন্তু আমার ভাগ্য হয়তো সেদিন অন্য রকমভাবে লেখা ছিল। তীব্র আলোটা মুখে পড়তেই ও যন্ত্রণায় চিৎকার করে পিছিয়ে গেল। অঙ্কিত বলছিল ও দিনের আলোতে বেরিয়ে যায়, তার মানে ও আলো সহ্য করতে পারে না। আমি বাঁচার একটা পথ খুঁজে পেলাম। আমি অঙ্কিতের হাত ধরে ঘর থেকে বেরিয়ে ছুটতে লাগলাম। ও আমাদের পেছনে তাড়া করতে লাগলো। যখনই কাছে আসছিল আমি ফ্ল্যাশ লাইটটা ওর মুখে ফেলছিলাম, কিন্তু ফ্ল্যাশ লাইটের ব্যাটারিও ফুরিয়ে আসছে। আলোটা ক্রমশ ম্রিয়মান হয়ে আসছে। তার আগেই কিছু একটা করতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এলো। ওকে যদি কোনোভাবে সূর্য ওঠা পর্যন্ত একটা খোলা জায়গায় আটকে রাখা যায়। কিন্তু কোথায়? ও তো এই বাড়ির অংশ, বাড়ির বাইরে যাবে না। হঠাৎ মনে পড়ল ছাদের কথা। আমি ওকে আরও রাগিয়ে তোলার জন্য বারবার ওর মুখে আলো ফেলতে লাগলাম। তারপর ওকে পেছনে নিয়ে তরতর করে সিঁড়ি বেয়ে ছাদে চলে গেলাম। ছাদে একটা লোহার দরজা ছিল, সেটা খুলে আমি ছাদে চলে এলাম। আর আমার পেছনে গর্জন করতে করতে ও চলে এলো। কিন্তু ছাদে লুকানোর কোনো জায়গা নেই, শুধু কয়েকটা জলের ট্যাঙ্ক। আমি কি ভুল করলাম? ফ্ল্যাশ লাইটের আলোটা একবার জ্বলতেই নিভে গেল। ব্যাটারি শেষ, মৃত্যু নিশ্চিত। আমি চোখ বন্ধ করে এক কোণে বসে পড়লাম। তার ভারী পায়ের শব্দ আমার দিকে এগিয়ে আসছে। ও আমার সামনে এসে দাঁড়ালো। আমি শেষবারের মতো বাবা মাকে স্মরণ করলাম। আর ঠিক তখনই ওর একটা তীব্র আর্তনাদ কানে এলো, রাগের নয়, যন্ত্রণার। আমি চোখ খুলে দেখলাম পূর্ব আকাশে সূর্য উঠেছে, আর সেই ভোরের আলোয় ওর শরীরটা পুড়ে ছাই হতে শুরু করেছে। ও বাঁচার জন্য দ্রুত ভেতরের দরজার দিকে ছুটল, কিন্তু আমি ওর চেয়ে দ্রুত ছিলাম। আমি ভেতরে ঢুকে বাইরের লোহার দরজাটা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ ধরে দরজার ওপাশ থেকে ওর যন্ত্রণাকাতর চিৎকার আর ধাক্কাধাক্কির শব্দ এলো। তারপর সব শান্ত। আমি সাবধানে দরজা খুলে দেখলাম বাড়ির যে আসবাবগুলো দিয়ে ওর শরীর তৈরি হয়েছিল সেগুলো পোড়া মাংসের মতো ছাদে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। শয়তানটা শেষ, চিরকালের জন্য। ঠিক তখনই অঙ্কিত আর ওর মা বাবা কাঁদতে কাঁদতে ছাদে ছুটে এলেন। যে শয়তান তাদের প্রজন্মকে ভয় দেখিয়ে এসেছে তাকে আমি আজ শেষ করে দিয়েছি। যে আমাকে তারা বলির পাঁঠা হিসেবে নিয়ে এসেছিল। ওরা আমার কাছে ক্ষমা চাইতে লাগলো। তাদের চোখে ছিল লজ্জা আর অপরাধ বোধ। কিন্তু আমি খুশি ছিলাম, শুধু নিজে বেঁচে গেছি বলে নয়, আমি আমার বন্ধুর জীবনও বাঁচিয়েছি। যদিও আমি জানতাম এই অভিশপ্ত রাতে আমাদের বন্ধুত্বটাও সেই শয়তানের সাথেই পুড়ে ছাই হয়ে গেছে।